শুরু করছি বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত। একদিকে আমরা দেখলাম জুনিয়র ডাক্তার অর্থাৎ যারা আগামী দিনে ডাক্তার হবে তাদের একটা লড়াই চলছিল। আমরা দেখলাম সিবিআই তারা তদন্ত করছে, কিন্তু আম জনতা তারা এখনো বুঝেই উঠতে পারছে না সত্যি কি বিচার মিলবে। আসলে আসল জয় সেদিনই হবে যেদিন অভয়া তার বিচার পাবে। গোটা গোটা সমাজ যেন সেই কথাই বলছে। এমনকি অভয়ার বাবা মা অর্থাৎ নির্যাতিতার বাবা মা তারাও সে কথা বলছেন। আমি অনুষ্ঠানের শুরুতে একবার তারা কি বলছেন সেটা আপনাদের দেখাতে চাই। আসল জয় সেদিনই হবে যখন আসল খুনিদের ধরা হবে এবং বিচার হবে। সুপ্রিম কোর্টের ওপর 100% ভরসার কথা জানিয়ে দিলেন নির্যাতিতার বাবা মা। তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে তদন্তের আওতায় আনার পক্ষে সওয়াল করলেন তারা। শুনে নেব তাদের কথা। আমরা প্রথম দিন থেকে যেটা বলে এসেছি সুপ্রিম কোর্ট সেটাই সামনে তুলে ধরেছে। কারণ তথ্য প্রমাণ এইভাবে লোপাট করলে একটা সংস্থাকে সেটাকে খুঁজে বের করা একটু কঠিনই হয়। এখানে তো তথ্য প্রমাণ লোপাটের অনেক পাওয়াই গেছে এবং তার জন্য তো একজনকে তারা গ্রেপ্তারও করেছে। ওসিকে গ্রেপ্তারের পর এবার অ্যাডিশনাল ওসিকে তলব করলো। কি বলবেন, পুলিশ একেবারে জড়িত ছিল পুরো ঘটনার সঙ্গে। ও তথ্য প্রমাণ লোপাট করার জন্য সে তো বেরিয়েই আসছে। আজকে কোর্টে সিবিআই বলেছে যে সঞ্জয় রায়ের সাথে ঘটনার আগেও ওসির সঙ্গে ফোনে কথা হয়েছে। তাহলে কি ওসি সেটা জানে, সেটা সিবিআই কি তদন্ত করছে সিবিআই জানে, সেটা আমরা কি করে বলবো বলুন। সিবিআই যা বলছে, সিবিআই এর কথা বলছে। সিবিআই কি করছে আমাদের তো বলছে না, আমাদের শুধু বলছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যাতে সমাধান করতে পারি। গতকাল যে ছাত্রদের সঙ্গে বৈঠক হলো জুনিয়র ডাক্তার, তাদের দেখা গেল বিনীত গোয়েলকে সরানো হলো, ডিসি নর্থকে সরানো হলো। এই ব্যাপারে আমি একটাই কথা বলবো, যারা যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত বা যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন শাস্তি পায়। সেটা দেখতেই পাচ্ছেন আপনারা, কারা আস্তে আস্তে বেরোবে ক্রমশ প্রকাশ। এগুলো তাড়াতাড়ি জানার চেষ্টা করলে কি করে? তারা ওসি বেরোলো, তারপরে আজকে জয়েন্ট সিটি, তাই তো? না ওসি জানি না, সবাই যতজন জড়িত আছে সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন মানে আমরা তো ওই মুহূর্তে কাউকে চিনতে সবাই যেন দোষী প্রমাণিত হয়ে সাজা পায়। জয় সেদিনই হবে যেদিন আমার মেয়ের আসল খুনিদের মানে ধরা যাবে এবং বিচার হবে, সেদিনই জয় হবে। কেউ বলছেন না আজকে যে সুপ্রিম কোর্টের যে অগ্রণী ভূমি মানে যে রায় এবং মুখ্যমন্ত্রী তিনি যে প্রশাসনিক রদবদল করলেন, এতে কি আপনারা খুশি? আমাদের খুশি হতো যদি আমাদের মেয়েটা ফেরত আসতো, সেটাই খুশি হতো। আমরা কোনো কিছুতে খুশি বা আনন্দের কোনো ব্যাপারই নেই। আমরা দেখছিলাম অভয়ার বাবা মা তারা কি বললেন। আসলে যাদের চায় তারা তো বোঝে, যাদের পারিবারিক শোক তারা তো বোঝে। তবে এই ঘটনায় আমি আমার সাংবাদিক জীবনে আমি এই প্রথম দেখলাম এইভাবে গোটা বাংলা আলোড়িত হয়েছে। আজকে আমাদের প্যানেলে রয়েছেন কৃষ্ণাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। কৃষ্ণাণু, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন দুজন আক্তার, পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, আপনারা সবাই জানেন বিশিষ্ট শিক্ষাবিদ, এবং আমাদের সঙ্গে রয়েছেন আক্তার আলী। আপনাকেও স্বাগত। আমরা সবাই জানি আক্তার আলী তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে স্বাস্থ্য দফতর থেকে শুরু করে সব জায়গায় কিন্তু বেশ কয়েক মাস আগে থেকেই তাদের সবাইকে জানিয়েছিলেন। তার বক্তব্য কেউ কথা রাখেনি। আমরা চলে যাব এবার সরাসরি আলোচনায়। আমরা দেখলাম নির্যাতিতার বাবা মা তারা কি বলছেন। আবার আমরা দেখেছি যে কালকে যে আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের, তার ভিত্তিতে আমরা জানি যে অপসারণ করা হয়েছে এ রাজ্যের সিপিকে। মনে রাখতে হবে 17 বছর বাদে এমন একটা ঘটনা ঘটল। প্রসূন মুখোপাধ্যায় রেজানুরের যে বিখ্যাত ঘটনা, সেই রেজানুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে পরিস্থিতি উদ্ভূত হয়েছিল, যেখানে বাংলা ইনসাফ চাইছিল। অনেকে বলেন পশ্চিম বাংলায় বামফ্রন্টের কফিনের পেরেকের অন্যতম পেরেক ছিল রেজানুরের অস্বাভাবিক মৃত্যু।
এবং তার দায় নিয়ে সরে যেতে হয়েছিল 17 বছর আগে, অনেকটা ঠিক পুজোর আগে এই রকম সময় তৎকালীন সিপি প্রসূন মুখার্জি বা প্রসূন মুখোপাধ্যায়কে ঠিক সেইভাবেই সরে যেতে হলো। কিন্তু অনেকে বলছেন আসলে সংসদীয় রাজনীতিতে পোড় খাওয়ার রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে যে বৈঠক হয়েছে আসলে ভাড়াশূন্য জুনিয়র ডাক্তারদের অপসারণ হয়েছে, কিন্তু সম্মানজনক অপসারণ হয়েছে, অর্থাৎ এক পদ থেকে অন্য পদে স্থানান্তরিত হয়েছে। আসলে কিন্তু কোনো শাস্তি হয়নি, অথবা এই শাস্তি কি দেওয়া যেত কোনো তথ্য প্রমাণ নিয়ে, সেটাও একটা প্রশ্ন। পাশাপাশি এই প্রশ্নটাও বারবার করে উঠছে, পুরো বিষয়টা চিত্রনাট্যের অঙ্গ নয় তো? সুতরাং আমরা আমাদের দ্বিতীয় অংশ অর্থাৎ জুনিয়র ডাক্তাররা জাতির যে আবেগ সঞ্চারিত হয়েছে, শুধুমাত্র পশ্চিম বাংলার বাঙালি নয়, গোটা ভারতবর্ষের বাঙালি এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এমনকি বিদেশে অনাবাসী ভারতীয়, তারাও তাকিয়েছিলেন এই জুনিয়র ডাক্তারদের দিকে। সত্যি কি তারা জাতির আবেগের সঙ্গে সমানভাবে তালে তাল মিলিয়ে এগিয়ে চলতে পেরেছেন? আমরা এই বিষয়ে অবশ্যই আলোচনা করব। আমি চলে যাব কাজী মাসুম আক্তারের কাছে। কাজী মাসুম আক্তার, আপনাকে প্রথমেই বলবো যে জুনিয়র ডাক্তারদের প্রতি আমাদের একটা আলাদা আবেগ আছে। জুনিয়র ডাক্তাররা যেভাবে লড়ছে, এবং আমি প্রায় প্রতিটা দিনই সেখানে গিয়েছি, তাদের লালবাজারের ধর্নায় রাত 2:30টার সময় যে তীব্রতা দেখেছি, আমি প্রতিটা দিন, কালকেও আমি রাত্রেবেলা থেকে ভোর রাত পর্যন্ত আমি সেখানে ছিলাম, আমি রিপোর্টার হিসেবে, সাংবাদিক হিসেবে দেখেছি যে তাদের যে উদ্দীপনা আজ পর্যন্ত, সেটা লালগড় হোক, নন্দীগ্রাম হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, সবার থেকে তারা স্বতন্ত্র। তাদের স্লোগান, তাদের শরীরী ভাষা, তাদের যে আমরা উদ্যম দেখেছি, এটা যে আর 5টা রাজনৈতিক দল আছে, মানে আমার তো মনে হয়েছে কোথাও শাসক আর বিরোধীদের প্রায় এক ঘরে করে দিল রাজনীতিতে। তার কারণ এইভাবে শিক্ষিত, মধ্যবিত্ত, মূল্যবোধের যে বাঙালি রয়েছে, বঙ্গবাসী রয়েছে, কোনো রাজনৈতিক দল তাদের এত কাছে যেতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও গভীর দুঃখের সঙ্গে বলছি, কোথাও কি মনে হলো যে তারা যে উদ্যম দেখিয়েছে, অবশেষে যা ঘটল সেটা কি এই জাতির সঙ্গে, এ জাতির আবেগের সঙ্গে, বাংলার আবেগের সঙ্গে সত্যি কি মিল খাচ্ছে? কি বলবেন আপনি? দেখুন, আমরা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। অবশ্যই এই যে আন্দোলন, এই যে আবেগ, এই যে উচ্ছ্বাস, এই যে উন্মাদনা, সেটা যদি তলিয়ে যায়, হারিয়ে যায়, মানুষের প্রেরণা শক্তি হারাবে, আগামীতে উদ্যোগ হারাবে। এখানে তাৎপর্যপূর্ণ বিষয়টা, মাননীয়া যখন বাড়িতে ডেকেছিলেন, গিয়েছিল, ওরাই চেয়েছিল গতকালকের আগে, গত তরশু, তখন বলেছে যে তোমরা যদি আলোচনা না করতে পারো, তোমরা আমাদের সন্তান সম, যদি আলোচনা না করতে পারো, ভিজবে না বাবারা, ভেতরে এসো, চা খাও। ওদেরকে চা খেতে ডেকেছিল। 7 বছর, এই 4-5 বছর ধরে যারা গান্ধী মূর্তির পাদদেশে বসে আছে, ওরা মিট পর্যন্ত করতে পারেনি, সাক্ষাৎকারের এই অভাবনীয় সুযোগ পায়নি, চা খাওয়া তো দূরের কথা। তো ওনারা চা খাননি। পরে যখন 3 ঘন্টা দেরি করে দেয়, অনেক আপোষ করতে চেয়েছিল। আমি ওটা বুঝেছিলাম তখনই যে মাননীয়ার কি ধুরন্ধর বুদ্ধি, তার রাজনৈতিক প্রজ্ঞার কাছে এরা 10 গোল খেয়েছিল সেদিনই। ওই কত তরশুর কথা বলছি, চা খাইনি। 3 ঘন্টা পর যখন বলে সব মেনে নেবো, প্রায় সবই মেনে নেবো, এই 20 মিনিট টাইম দাও, 20 মিনিট টাইম আর মাননীয়া দেননি। জানে ওরা আবার চিঠি দেবে, আসতে চাইবে, তখন বসে ফয়সলা মিটিয়ে দেবো, আজকে করবো না। এটাও তার একটা রাজনৈতিক ওয়েট, এটা ইচ্ছা করেই করেছেন তিনি। তো তারা বেরিয়ে এসে কি বলেছিল, খুব মজার ব্যাপার, তোমার চা তুমি খাও, অভয়ের অপরাধীদের বিচার দাও, তোমার চা তুমি খাও, মানে চা খাওয়া অসম্মান করার কি। তো আমার বক্তব্য, মিছিল মিটিং অনেক হতে পারে। যারা বলছেন, মানে আমি আপনাদেরও বলি, যারা বলছেন এই 6-7 দিন, 10 দিন, 20 দিন, তারা তাদের ডিউটি, তাদের বেতন যেটা, সেটাতে যা পরিশ্রম, আমরা তিলোত্তমাকে জানি 36 ঘন্টা টানা কাজ করছিল, তাই তো তিলোত্তমা? ওরা ওই যে টানা কাজ করতে হয়, ওরা তার বদলে ওই মঞ্চে প্রচুর খাওয়া দাওয়া এসেছিল, বেশ ওই নেচে গিয়ে গান টান, ঢোল কাশি, আনন্দ, নাচ গান, বেশ ভালোই তো এন্টারটেনমেন্ট, আনন্দ, মানে বিক্ষোভটা আনন্দ কোনো বিক্ষোভ, এর মধ্যে কিন্তু সেলিব্রেশন আছে। কিন্তু আপনাকে খুব বুঝতে হবে, গান্ধী
মূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তি পাদদেশে যে শিক্ষকরা 3-4 বছর ধরে কেঁদে গেল, তাদের লড়াইয়ের কাছে এই লড়াই কিন্তু কিচ্ছুটি নয়, তারা পায়নি কিচ্ছু। আর এখানে যেহেতু মানুষের জীবন মৃত্যুর ব্যাপার আছে, তাই মাননীয়াকে ডাকতে হয়েছে, আলোচনা করতে হয়েছে। যদি জনগণের আবেগকে পুঁজি করে এই জুনিয়র ডাক্তাররা তাদের এই আওয়াজটা করতে পেরেছে, মাননীয়া তাই তাকে চা কেটে রাখতে পেরেছে, এবং আমি নিশ্চিত করে জানতাম মাননীয়া জিতবেনই, মাননীয়ার কথাই বাস্তবায়িত হবেই, হয়েছেও তাই। এবং আজ থেকে মনে হয় এই আন্দোলনের ইতি ঘটল। তাহলে কি ন্যায় হলো? ন্যায় অসমাপ্ত থেকেই ইতি ঘটা। কিসের বার্তা? ন্যায়টা কি হয়েছে? যে লক্ষ্যে এই আন্দোলন, সেই লক্ষ্য কি বাস্তবায়িত হয়েছে? কয়েকজনের লাভ হয়েছে, যেমন বিনীত গোয়েলের লাভ হয়েছে। তিনি বিনীতভাবে পুলিশ কমিশনার হিসেবে, এত বিনীত পুলিশ কমিশনার দেখি না, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তাকে যখন মেরুদণ্ড নিয়ে গিয়ে বললো আপনার পদত্যাগ চাই, তিনি রেগে যাননি। তিনি বললেন আসুন আসুন আসুন, এই বলছে না একটু ছবি তুলুন, আচ্ছা তুলুন 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 তুলুন। তারপর তিনি বললেন আমি চাই না পদত্যাগ, চাই না। মুখ্যমন্ত্রী তাকে পদত্যাগ দেয়নি, মুখ্যমন্ত্রী ওয়েট করছিল কবে আমার কাছে আসবে, একসাথে দুটো কাজ করব। তিনি এডিজি হয়েছেন, সুযোগ পেলে তিনি ডিজি হতেন। যেহেতু অত্যন্ত প্রিয় রাজীব কুমার আছে, তাই তিনি ডিজিটা হতে পারেনি, কিছুদিনের মধ্যে উনি ডিজি হবেন, অর্থাৎ পদোন্নতি হবে। আচ্ছা পদত্যাগ করলে হয়টা কি? পদত্যাগ কি কোনো শাস্তি? পদত্যাগ মানে মাননীয়ার কাছে যারা বাধ্য হয়ে পদত্যাগ করে তাদের পদোন্নতি ঘটে। এটা হচ্ছে প্রাইস পোস্টিং। কদিন পরে বাকি যারা আছে তারা পোস্টিং পাবে। এটা কোনো জয়লাভ নয়। তারপরে নাচছে যে আমাদের জয় হয়েছে বলে গান গাইছে। জয়টা কোথায়? তিলোত্তমা আত্মা জয় পেয়ে গেছে। আর আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে সিবিআই আরো অনেক সময় লাগবে। তাতে কি হয়েছে? ওদের পরিবার, ওর বাবা, তারা কিন্তু 20 বাও জলে পড়েছে। তাহলে বুঝে নিন 7 বছর লেগেছিল নির্ভয়ের ন্যায় পেতে। এটা 8 বছরের গল্প নয় তো। তাহলে জয় যদি হয়, এই যারা পাপি পাপি বলা হচ্ছে, যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, তাদের জেলের জন্য ভাবিনি কেন? তারা কি করে জেলে যাবে তার জন্য জুনিয়র ডাক্তাররা লোকের কাছে গিয়ে চাঁদা তুলতে পারত তো, যাতে ওই কপিল সিব্বালের মতো আরো 4টে হাইকোর্টকে সুপ্রিম কোর্টে বা অন্য কোর্টে পাঠিয়ে এদের জেলকে সুনিশ্চিত করা যায়। তা না করে পদত্যাগ চাই, মাননীয় খুব আনন্দ হচ্ছিল, দে পদত্যাগ করে মজা, জাস্ট খিল্লি ঠাট্টা, মানুষের আবেগ জলাঞ্জলি দেওয়া, এতগুলো লোকের কান্না রাস্তায় বিলিয়ে যাওয়া। এই জুনিয়র ডাক্তারদের সাথে আপনি গান্ধীমূর্তি পাদদেশ, মাতঙ্গিনী হাজরামূর্তি পাদদেশের শিক্ষকদের যদি লড়াই দেখেন, এটা দোস্তি, এটা কিচ্ছু না। জনগণের আবেগকে ওরা পুঁজি করে, আর এই যে ওরা যে লড়াই করছে, ওরা ওদের কাজে ক্ষতি করে। কত লোকের এই যে বলছে সিনিয়র ডাক্তাররা, তারা নাকি ডবল খেটেছে। আচ্ছা একটা সিনিয়র ডাক্তার, তার যদি 6 ঘন্টা কাজ থাকে, তাকে যদি 24 ঘন্টা খাটানো, তার কি কোয়ালিটি অফ ওয়ার্কটা ভালো হবে? এই কোয়ালিটি অফ কি হয়েছে? এই সিনিয়র ডাক্তাররা কি করেছে? শুধু কলকাতা মেডিকেল কলেজে 500 জন জুনিয়র ডাক্তার যায়নি, আমি তার পরিণতি জানি। অবশ্যই আমি আসছি আপনার কাছে, আমি আপনার কাছে আসছি। একটা জিনিস খুব পরিষ্কার, যে কথা বললেন, অর্থাৎ জুনিয়র ডাক্তাররা যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছাকাছি যেতে পেরেছেন, অন্যরা কি পেরেছেন? আসলে এই দোষটা কিন্তু প্রশাসনকে শুধু দিয়ে লাভ নেই। তার কারণ গ্রামের কৃষক যখন খালি গায়ে মাঠে লড়াই করে, তাদের আমরা দেখাই না। আমাদের চোখ থাকে শুধুমাত্র খালি গায়ে যদি কোনো চিত্র তারকা থাকেন, সেই চিত্র তারকা, অর্থাৎ যখন আমরা চিত্র তারকার পৌরষ, তার বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার নায়কোচিত শারীরিক এবং দৈহিক সৌষ্ঠব্য আমরা তুলে ধরি, আমরা তুলি না কিন্তু শীর্ণকায় খেটে খাওয়া সত্যিকারের যারা নায়ক এই সভ্যতার, সেই কৃষকদের। কিন্তু প্রশ্নটা হচ্ছে তাহলে কে জিতলো, কে হারলো? এবার আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই ঋষিরাজ মহান্তি, বিশিষ্ট আইনজীবী, তিনিও চলে এসেছেন আমাদের মধ্যে। স্বাগত আপনাকে, আপনার কাছেও আসছি ঋষিরাজ। আমি একবার কৃষাণুর কাছে চলে যাবো। কৃষাণু, কি মনে হচ্ছে, কোথাও কি তাহলে জুনিয়র ডাক্তার আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক হলো, যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে প্রথমে একটু ব্যাকফুটে থাকলেও আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফ্রন্ট ফুটে চলে এলেন? প্রথম থেকেই শুরু করি যে একটা অত্যন্ত নক্কারজনক, অত্যন্ত লজ্জাজনক ঘটনা ঘটেছে, এটাতে কোনো দ্বিমত নেই। বিরোধীরা বা তথাকথিত সুশীল সমাজ বা আমার দল, আমাদের সরকার, সকলে এই বিষয়ে একমত যে একটা অত্যন্ত জঘন্য ঘটনা ঘটেছে, অনভিপ্রেত এবং লজ্জাজনক।
বিশেষ করে শাসক দলের একজন প্রতিনিধি রূপে বলছি, আমাদের জন্য তো লজ্জাজনক। কিন্তু আমার এটা প্রশ্ন, আজকে যখন এত কথা বলা হচ্ছে ন্যায়, জাস্টিস, তো জাস্টিসটা কি ভারতের সংবিধান, ভারতের ন্যায় ব্যবস্থা, ভারতের আইন এর বাইরে হবে নাকি এর অন্তর্গত হবে? আমি জানতে চাই, আমি বিগত বেশ কিছুদিন ধরে বলছি যে জাস্টিসটা এর মাপকাঠিটা কি, যে জাস্টিসটা ডিমান্ড করা হচ্ছে বা যেই জাস্টিসটা দেখতে চাওয়া হচ্ছে, কই জাস্টিস তো হলো না, এটার মাপকাঠিটা কি? এটা কি ভারতবর্ষের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের অন্তর্গত না এর বাইরে? তার কারণ যে এখন তো মিডিয়ার যুগ, তোমরা কিছুই স্বাধীন মিডিয়া 2-4টে আছো, বাকি তো সব কোনো পক্ষে, হয় এই পক্ষে নয় ও পক্ষে। এর বাইরে বিভ্রান্ত করার জন্য একটা বড় অংশের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক পোর্টাল আছে, যাদের কাজই হচ্ছে মূলত লোকজনকে একে অপরের সাথে তাগিয়ে দিয়ে তাদের লাইকস এবং তাদের ভিউয়ারশিপ বাড়ানো। তারা ছোট ছোট ইস্যু, যেগুলো নন ইস্যু অ্যাকচুয়ালি, সেইগুলোকে নিয়েও জলঘোলা করেছে। আজকে সে 150 গ্রাম কোনো বিশেষ বস্তু হোক, তরল বস্তু হোক, বা কখনো কখনো আমি সোমা বলছি, হ্যাঁ, এইগুলো করা হচ্ছে, যেটা আমরা কোভিডের সময়ও দেখেছিলাম। এইগুলো খুব মানে চটকদারি এবং খুবই নিম্ন রুচির কাজ, যেইগুলোতে বেশ কিছু রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতৃত্ব এবং দলও পড়ে যাচ্ছে। একজন বাম কর্মী নেতা, তিনি জেলে আছেন, এই কাজই করছিলেন তারা। 14 তারিখের ঘটনাতে আমাদের সন্দেহ ছিল, কিন্তু তার গ্রেপ্তারিতে পরিষ্কার হয়ে গেল যে কারা এই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। এখন কথা হচ্ছে যে নির্ভয়া নয় কিছুটা পাবলিসিটি পেয়েছে, মানুষ প্রতিবাদে নেমেছে, মিডিয়া তোমরা দেখিয়েছ, আমাদেরও অনেক কারুর এটা বলতে আমরা সামনে এসে বলতে পারছি, কিন্তু অনেক ঘটনা তো এর আড়ালে হয়। আমি একজন মহিলার কথা বলছি, মহিলা, তিনিও সাংবাদিক, গাজালা ওয়াহাব, যতদূর আমি হয়তো একটু প্রোনাউন্সিয়েশনটা ভুল করছি। উনি দীর্ঘ 16, 17 না 20 বছর চাকরি করার পর উনি একদিন বলে উঠলেন, বেশ কিছু আন্দোলনের পরিপ্রেক্ষিতে, যে একজন বড় সম্পাদক উনার সাথে 16 বছর আগে শ্লীলতাহানি করেছিল। উনি লিখেছেন, ওয়াশিংটন টাইমস না নিউ ইয়র্ক টাইমসে এটা বেরিয়েছিল, ওই জন্য আমি নামটা নিতে পারলাম। তো তাহলে এইগুলো তো শ্লীলতাহানি, এইগুলো তো রেপ, এগুলো তো ধর্ষণ। কিছুদিন আগে আমাদের এই রাজ্যে বেশ কিছু অভিনেত্রী তারা অভিযোগ করলেন বেশ কিছু প্রডিউসার ডাইরেক্টরের বিরুদ্ধে। আমরা কেরলে জানি, যখন আমরা এখানে তিলোত্তমাকে নিয়ে আলোচনা করছি, অভয়াকে নিয়ে আলোচনা করছি, কেরলে একটা হেমা কমিটি রিপোর্ট, আমি অবশ্যই, কিন্তু হাথরস এবং এই ঘটনা আমি সম্পূর্ণ আলাদা। এখানে রাষ্ট্র দায়ী, এখানে সরকার দায়ী, প্রশাসন দায়ী। হাতরাসে যদি সেখানকার সরকার দায়ী হয়, এখানে সরকারও দায় মুক্ত হতে পারে না। আমি কখনো সরকারকে অ্যাবসলভ করছি না, কিন্তু আমার কথা সন্দীপ ঘোষের মতো জঘন্য অপরাধী এবং এই রকম একজন জঘন্য মানুষকে এই সরকার প্রশাসন শীর্ষে নিয়ে গেছে। জঘন্য অপরাধের পর তাকে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এমজি আকবরও তো কোনো প্রশাসন বা কোনো একটা ইকোসিস্টেমই তো তাকে মাথায় নিয়ে গেছে। সব ইকোসিস্টেমই তা কাউকে মাথায় নিয়ে যায়। সব মাথায় যে সব ভালো লোকেরা থাকবে তার তো কোনো মানে নেই। কত এটা খুব দামি কথা বলেছে, তো মাথায় সব ভালো লোকেরা থাকবে, শীর্ষে সব সময় সব ভালো লোকেরা থাকবে, শয়তানরাও শীর্ষে পৌঁছাতে পারে। বার্গম্যানের বিখ্যাত ছবি, সেখানে নায়ক শয়তানের সঙ্গে দাবা খেলছে। আসলে অনেক সময় মন্দজনে সিংহাসনে চড়ে, আবার অনেক সময় এমনভাবে ঘটনা প্রকৃতি সাজানো হয়, অনেক ভালো মানুষও এই সময় কখনো কখনো নিরাপত্তাও, যিনি কোনো অপরাধ করেননি তিনি অপরাধী হয়ে যান। আমি শুধু মনে করিয়ে দেব স্তনধালের বিখ্যাত উপন্যাস, যেখানে সবাই তাকে শুলে চড়াতে চেয়েছিল একটি অপরাধে, তার কারণ সবাই জানতো কোনো না কোনোভাবে তারা জড়িত, তাই অপরাধীকে তাড়াতাড়ি শুলে চড়াতে চেয়েছিল। আমি সরাসরি চলে যাব, এবার আমি চলে যাব আক্তার আলীর কাছে। আমরা সবাই আক্তার আলীকে চিনি, তিনি প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার, আরজিকর মেডিকেল কলেজে ঠিক সেই সময় যেই সময় ডক্টর সন্দীপ ঘোষ মধ্য গগনে রয়েছে। যখন ডক্টর সন্দীপ ঘোষ আরজিকরে একের পর এক দুর্নীতি করছেন, একের পর এক যে কথা দাবি করেছেন আক্তার আলী, আমাদের টাফ টকে আর+ নিউজে আমরা দেখিয়েছি, তিনি দাবি করেছেন সেই সময় গেস্ট হাউস থেকে শুরু করে সমস্ত জায়গায় উচ্ছৃঙ্খলতা চলছে এবং তার চেম্বারে কথায় কথায় লাল বাতি জ্বালিয়ে দিয়ে এঙ্গেজড লিখে চলছে সেখানে উল্লাস।
সেই সময় প্রতিবাদ করেছিলেন একটি মানুষ। হঠাৎ শুনলে মনে হবে জঁ পল সার্ত্র বা আলবের কামুর নায়কের মতো তিনি প্রতিবাদ করেছেন, আর কাফকার নায়কের মতো প্রতিবারই তিনি প্রশাসন, পুলিশ সবাইকে জানিয়ে বারবার ব্যর্থ হয়ে ফিরে গেছে। মানুষরা হয়তো পরাজিত হয়ে যেতেন, কিন্তু না, এমন ঘটনা ঘটল আবার যেন ভেসে উঠলেন আক্তার আলী। সেই আক্তার আলী রয়েছেন আজকে বাংলা জানতে চাইতে। বাচ্চা পেয়ে মানে জুনিয়র ডাক্তার। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি তো মানবেন 1984 সাল থেকে সংসদীয় রাজনীতিতে অগ্নিকন্যা বিদ্রোহিনী তিনি দীক্ষা নিয়েছেন। তার মতো এই ধরন ছকভাঙা রাজনীতি এই মুহূর্তে ভারতবর্ষেও কম আছে। যেহেতু ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি নেই, আমি তাই কিছু বলছি না, কিন্তু কোথাও যেন মনে হয় যে তার যারা বিরোধিতাও করে তারাও তাকে সমীহ করে চলে। সেটিং বলবো না, কিন্তু সমীহ করে চলে। কিন্তু আপনার কোথাও মনে হচ্ছে না যে তিনবার, মানে আমরা জানি ধরুন তাইকন্ডো বা ক্যারেটেতে বা বক্সিং এ আমি যদি রিং এর মধ্যে আমার অপোনেন্টকে আমি যদি 3-4 বার একটু ঘুরিয়ে নিতে পারি, সে ক্লান্ত হয়ে যাবে, তারপর সুযোগ বুঝে পাঞ্চ মারবো, মানে বাংলায় যাকে বলে ঝোপ বুঝে কোপ মারা। এখানে আমি আপনার সঙ্গে একমত না, তার কারণ উনি প্রথমেই বললেন, এবং উনি একটা সিনিয়র অনারেবল চিফ মিনিস্টার, ওনার একটা যে গ্রেটনেস আছে সেটা উনি শো করলেন, এবং উনি ওনার কথাও রেখেছেন। উনি 24 ঘন্টা টাইম নিয়েছিলেন, উনি সিপিকে সরালেন, উনি ডিসি নর্থকে সরালেন, ডিএমই কে সরালেন, ডিএচএস কে সরালেন, এবং ছাত্রদের তো আপনাকে সময় দিতে হবে, স্থানান্তরিত করলেন না, এটা মানে ট্রান্সফার আপনি বলতে পারেন, এক পয়সাও সিনিয়রিটি কমেনি, আপনি যে ছাত্রদের অপলাপ্ত করতে দেবেন, মানে যারা সিনিয়রিটি কমেনি, সম্মানও কমেনি, সময় দিতে হবে। তার কারণ ওরা বলেছে ওদের জিবি মিটিং করবে, জিবিটি মিটিং এ ওরা আলোচনা করবে, ওরা ডিসিশন নিয়ে জানাবে। ওরা তো এখন বলেনি, ওরা তো ডিক্লেয়ার করেনি, ওরা এখন আলোচনার মধ্যে আছে। এবার ছোট ভাই বোনকে তো আপনাকে একটা সময় দিতে হবে। সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য ম্যাডাম নিজে বলছেন কি আমি ওদেরকে মায়ের মতন ক্ষমা করলাম। তো মাকে, দিদিকে তো শুনতে হবে, আমাকেও শুনতে হবে, আপনাকেও শুনতে হবে। ওরা জেনারেশন, ওরা ফিউচার। এবার ওরা করছে না, ওরা চিকিৎসাও করে, ওরা নিজের খাওয়া দাওয়া সুখ চ্যান আমি আসছি, অবশ্যই এগুলো শুনতে হবে, কিন্তু মনে রাখতে হবে রামায়ণ থেকে মহাভারত পৃথিবীর শ্রেষ্ঠ মহাকাব্যগুলোয় সমস্ত যুদ্ধগুলো হয়েছে শুভ আর অশুভর, এবং সেখানে মা, বাবা, দাদা, কাকাদের মধ্যেই যুদ্ধগুলো হয়েছে। সুতরাং আত্মীয়তা মানেই হচ্ছে শুভ অশুভর ব্যারিয়ারটা সরে যাবে এরকম নয়। আমি আসছি আপনার কাছে, আমি একবার ঋষিরাজের কাছে চলে যাবো। ঋষিরাজ, একেবারে আমি আইনজ্ঞ হিসেবে এই যে অপসারণ করা হলো, সরে গেল, আসলে কোথাও এটা একটা আই ওয়াশ বা চোখে ধুলো দেওয়া না? আই ওয়াশ না, এটা হগ ওয়াশ। কারণ দেখুন, দিস শুড হ্যাভ হ্যাপেন 72 আওয়ার্স, উইদিন দি পেরিফেরি অফ 72 আওয়ার্স, যখন এই ঘটনাটা ঘটেছিল তারপর থেকে। কে দোষী, কে দোষী না, কে কাজ করেছে, কে কাজ করেনি, সেগুলো তো সেকেন্ডারি। কিন্তু যখন আমি একজন ডিজি বসে আছে, একজন সিপি বসে আছে, আর যারা যারা পদাধিকারী ছিলেন, যারা যারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে আছেন, ইন দ্যাট কেস সেই সময় তাদের ফোর্স রেজিগনেশন হোক, সাসপেনশন হোক, ডিউ প্রোটোকলস মেনে তখনই করা উচিত ছিল। তার জন্য তাকে আলাদা করে, মানে প্রশাসনিকভাবে ডাক্তারদের আমার মনে হয় না, উইথ ডিউ রেসপেক্ট টু দেয়ার আন্দোলন যেটা ওরা করছেন, তার জন্য আলাদা করে ডাক্তারবাবুদের ওনাকে ধন্যবাদ দেওয়ার এমন কোনো কিছু হয়নি। কারণ ধন্যবাদ তখন হতো যদি 72 ঘন্টার মতন মাতৃত্ব যদি হয়। শি ইজ দি অ্যাডমিনিস্ট্রেটিভ গার্জিয়ান অফ দ্য স্টেট, বিং দি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ইন দ্যাট কেস শি শুড হ্যাভ টেকেন ইট। আর উনি তা তো শুধু নয়, উনি হোম মিনিস্টারও, উনি হেলথ মিনিস্টারও। তো উনার যতগুলো মিনিস্ট্রি উনি আছেন নিয়ে, সেই সব মিনিস্ট্রি এখানে কনসার্ন এই সব ডিসক্রিপেন্সির জায়গায়। যেরকম আজকে সুপ্রিম কোর্ট পয়েন্ট আউট করেছেন, আপনি জানেন হয়তো, আমাদের অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যদি কিছু ভুল হয় তাহলে ক্ষমা করতে হবে, কিন্তু কোট আনকোট বলতে পারবো না, কিন্তু উনি কিন্তু একটা স্পেসিফিক ব্যাপার, যেটা আমি কালকেও আপনাদের এখানে লাইভে বলেছিলাম, যে পিএমআর চালান, পোস্টমর্ট যারা আনইনিশিয়েটেড তাদের হলো পোস্টমর্টেম চালান। সেখানে সরকার পক্ষের আইনজীবী কপিল সিবাল সাহেব, ওনার যুক্তি ছিল যে 1997-এর পর থেকে এটা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে হয়ই না। তো তখন উনি ওটাকে রিভিউট করে উনি বলেছিলেন যে এটা কোনো কথা হলো যেটা যদি স্ট্যাটুটে থাকে তাহলে তোমরা করবে না কেন। ইভেন দ্য সিবিআই হ্যাজ বিন ইনস্ট্রাক্টেড, ইট মে বি সাম আদার ওয়ার্ড, ইনস্ট্রাকশনের জায়গায়, যে লুক ইন টু দিস ম্যাটার, যে কেন এখনো পর্যন্ত পিএমআর চালান, কারণ এই পোস্টমর্টেম চালানটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইন্টিগ্রাল পার্ট অফ দি ইনভেস্টিগেশন প্রসিডিওর, ওটা কেন করা হয়নি, কেন এফআইআরটা করতে এত ঘন্টা লেগে গেল,
আর কেন পোস্টমর্টেমটা আফটার সানসেট হলো, কেন পোস্টমর্টেমটার এত কি এক্সিজেন্সি, এটা কার পোস্টমর্টেম করা হচ্ছিল? ক্ষুদিরাম বোসের তো পোস্টমর্টেম করা হচ্ছিল না। সো ইন দ্যাট কেস ওয়াই ওয়াজ ইট নেসেসারি যে একদম সানসেটের মধ্যেই একটা মেয়ে যে এত কষ্ট পেয়ে মারা গেছে সেটাকে হগওয়াশ না করে সঙ্গে সঙ্গে এটাকে কভার আপ না করার জন্য ওয়াই ওয়াজ ইট প্রজেক্টেড ইন আ ওয়ে যে সেই সময়তে আমি আইনজীবী হিসেবে আপনাকে জিজ্ঞেস করি, যা বলছি টালা থানার অফিসার ইনচার্জ অর্থাৎ অভিজিৎ বাবুকে গ্রেফতার করা হয়েছে, সিবিআই গ্রেফতার করা উচিত ছিল আগেই, ভালো কিন্তু করেছে। কোথাও কি আপনার মনে হয় যে তিনি একক উদ্যোগে এই ঘটনা ঘটাতে দেখুন, পারেন? একটা কথা হলো আমাদের এখন সেকশন 120B-টা এখন চেঞ্জ হয়ে গেছে, আইপিসির এখন চেঞ্জ হয়ে ওটা হয়েছে সেকশন 61, আর এখন বেয়ার মিনিমাম সেকশন যেটা আমরা এখন দেখতে পাচ্ছি কি হয়েছে, গ্যাং রেপ কি গ্যাং রেপ না তরল পদার্থ, এইসব আমি নিকৃষ্ট আলোচনায় যাব না, কিন্তু একটা জিনিস ফ্যাক্ট যে এখানে 302 যেটা এখন 101, 103 হিসেবে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা হিসেবে করা হচ্ছে, আর 120B-টা এখন সেকশন 61 বিএনএস হয়েছে। আর তৃতীয়ত হলো আরেকটা হলো যে এই জায়গা হলো বেয়ার মিনিমাম সেকশন যেটা লাগবে, ঠিক আছে? তার মানে এখানে 120B-টা কি ক্রিমিনাল কনস্পিরেসি, তো যখন ক্রিমিনাল কনস্পিরেসির ব্যাপার আসছে সেখানে একবার টালা ওসিকে দেখা যাচ্ছে, একবার কোনো এসআই কে দৌড়াতে দেখা যাচ্ছে, সিভিআরও দপ্তরই দৌড়াচ্ছে, কিন্তু কোথাও মনে হচ্ছে না যে একজন ওসি একজন এসআই নয়, আসলে এর ওপরে আর কেউ আছে, এরা তো পারে না। আমি দীর্ঘদিন ক্রাইম রিপোর্টিং করেছি, আমি এই ওসি যাকে সিবিআই গ্রেফতার করেছে জঘন্য এক অপরাধের জন্য অভিযোগে, আমি বলছি না প্রমাণিত নয়, কিন্তু আমি এটুকু আবার বলবো, এটা যদি আমি অস্বীকার করি তাহলে আমার সাংবাদিক সত্তার সঙ্গে অস্বীকার করব। এই অভিজিৎ বাবুর কেরিয়ার কিন্তু আমরা জানি, আমরা তাকে দেখেছি, আমার একবারের জন্য মনে হয় না তিনি শতপ্রবৃত্ত হয়ে তিনি করেছেন ব্যাপারটা কি, বা হ্যাঁ অন্যায় যদি আমার হাত দিয়ে ঘটে আমি তো অপরাধী, কিন্তু আরো তো কেউ ছিল। সিবিআই এর এত ভয় কি? সিবিআই কেন ভয় পায় আমি বুঝি না। নারদা সারদাতে ভয় পেয়েছে কারণ ছিল, the whole administrative setup is part of the system and the system is having two parts here, যেই সিস্টেম নিয়ে আমরা কথা বলছি, একটা হলো হেলথ মিনিস্ট্রি, আবার আসছি হোম মিনিস্ট্রি, চিফ মিনিস্ট্রি আছে নিজের জায়গায়, ওটা হলো অ্যাডেড বোনাস। কিন্তু এখানে দেখতে হবে যে একটা যখন 120B-র কথা বলছি, যেটা এখন ইফ আই এম নট রং ইট ইজ সেকশন 61 অফ দি বিএনএস, তো আমরা বলছি কিসের, এখন এককভাবে তো কেউ করতে পারে না কোনো কিছু। এই যে একটা ওসির পোস্ট, দেখুন আমি তো জেনারেশনের লয়ার, আমি এক জেনারেশনের উকিল নই, তো সেই ক্ষেত্রে ছোটবেলা থেকেই দেখে এসেছি একটা জিনিস, যখনই এরকম ক্রিমিনাল কনস্পিরেসি এই সব ব্যাপার থেকে থাকে, যখন কোনো সময় ভাবে এককভাবে কোনো কিছু হয় না। আর রিজওয়ান প্রথম কথা হলো সেকেন্ডারি, এটা আমার অফ দ্য টপিক, কিন্তু একটা লাইনেই বলবো, এখনো কিন্তু রিজওয়ানুর রহমান জাস্টিস পাইনি, যেটা একটা ওয়ান অফ দি ভেহিকেলস ছিল যার উপরে বেস করে তৃণমূল সরকার করেছে, এখনো পর্যন্ত কিন্তু রিজওয়ানুর রহমান হ্যাজ নট গট জাস্টিস, ঠিক আছে? তো সেখানে সেই ব্যাপার নিয়ে কথা বলছি না, বাট আইল কাম টু দ্য সিস্টেম। এন্ড এই যে আমি 30 সেকেন্ডের কথা বললাম, সিবিআই কি ভয় পাচ্ছে মনে হচ্ছে? না সিবিআই ভয় কারণ একজন ওসি একজন এসআই তো ঘটনা ঘটাতে পারে। সিবিআই এটা ভয় পেতে পারে যে এই যে আপনার রাত দখলের দিন আরজিকর দখল করা হলো গুন্ডা বাহিনী দিয়ে, তাতে কি কি প্রমাণ লোপাট হয়েছে, দ্যাট টাইম উইল টেল। আর তার জন্য কি আমরা কোনো একদম ইন্ট্রিকেট কোনো জিনিস মিস করে গেছি, এটা কিন্তু দেখতে হবে। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বলে আমি একবার চলে যাবো, ভয় পাওয়ার কথা উঠলো, কোথাও কি মনে হচ্ছে জুনিয়র ডক্টররা তারা শুধুমাত্র অনভিজ্ঞতা নয়, তারা কোথাও ভয় পাচ্ছে? না, কোথাও তাদের কেরিয়ারের ভয়, কোথাও মেজো সেজো ছোট খাটো বিভিন্ন জায়গায় নেতারা বিভিন্ন হুমকি দিচ্ছে, কোনো ভয় পাচ্ছে তারা? না, আমার মনে হয় না। তার কারণ ওরা আন্দোলন যেটা চালাচ্ছে, ওদের কতগুলো দাবি ছিল, সেটা স্টেট গভর্নমেন্ট দাবি মেনে নিয়েছে। আর একটা যেটা ওদের ভয় ছিল কি ওরা আন্দোলন করছে, ওদের সঙ্গে ইন্টার্নশিপ বা এটা, কিন্তু মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন কি কোনো ওদের বিরুদ্ধে অ্যাকশন হবে না, সেটা মিডিয়াতেও আপনারা শুনেছেন। এবার ওদের বলা হয়েছে কি তোমরা কাজে এবার যোগ দাও। মনে হচ্ছে না, দেখুন এই পৃথিবীতে দাঁড়িয়ে যুগে যুগে ঈশ্বরের নামে অনেক অবিচার তো হয়, ঠিক সেই রকম ভাবে কোথাও মনে হচ্ছে না অভয়ার মৃত্যুকে নামে প্রত্যেকে অনেকে নিজের আখের গোছাচ্ছে? দেখুন, এটা পুরো দেশ না পুরো বিশ্বে সবাই মিলে লড়ছে, আর এবং সবাই জাস্টিস চাইছে, ইনক্লুডিং মি, আপনিও চাইছেন। অবশ্যই আমার মনে হয় না এবার এটাতে যে এমন নয় কি একদম মানে ফেলিয়ার। কোথাও মনে হচ্ছে স্ক্রিপ্টেড বৈঠক, কোথাও মনে হচ্ছে না। আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনার থেকে তো ভালো এই ঘরে বা যারা দেখছেন আপনার থেকে ভালো পশ্চিমবাংলায় খুব কম লোকই জানে
যে স্বাস্থ্য দপ্তরের মধ্যে এমন কেউ কেউ আছে যারা হচ্ছে একেবারে বলা যেতে পারে শয়তানিতে ভগবানের তুল্য, অর্থাৎ তারাই প্রত্যেকটা জিনিস তৈরি করে, প্রত্যেকটা জিনিসকে তারাই ঠিক করে। আমি একদম গড অফ এভিল। আপনার মনে হচ্ছে কি কোথাও ছাত্রদের একাংশ এবং সরকার পক্ষের একাংশ বৈঠক কি হবে, দাবি কি হবে, এগুলো ওয়েল স্ক্রিপ্টেড চিত্রনাট্য? এইটা যতক্ষণ আমি ডক্টর সন্দীপ ঘোষকে জানি, ও হচ্ছে একটা কালপ্রিট, একটা আপনি ক্রিমিনাল বলতে পারেন। তার কারণ ওর ব্যাপারে যত অভিযোগ করা হয়েছিল সেগুলো সব প্রমাণ হয়েছে, মানে কোনো ফেক না, মানে এগুলো ডকুমেন্টেড ছিল এবং এটা প্রুভ হয়েছে, যার জন্য ওকে অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্টও অ্যারেস্ট করেছে এবং এই কেসেও অ্যারেস্ট করেছে। তা আমার মনে হয় কি ওখানে অনেক জিনিস, অনেক রহস্য লুকিয়ে আছে। সন্দীপ ঘোষ তো একা নয়, তার সঙ্গে তো 51 জনের সিন্ডিকেট আছে, তাদের টেনে হিচড়ে কেন নিয়ে আসা হচ্ছে না? 51 জন যাদের আছে ওদের এগেইনস্টে ইনকোয়ারি চলছে, এটা আরজিকর মেডিকেল কলেজে ইনকোয়ারি করছে, সিবিআই তাদের কি এখনো জিজ্ঞাসাবাদ করেছে? ওটা আপনার আর আমার কাজ নয়, একটা এই দেশে ইনভেস্টিগেটিং অথরিটি আছে, ল অর্ডার আছে, তারা ওগুলো খুঁটিয়ে দেখছে। কিন্তু এখন হচ্ছে এই তিলোত্তমা জাস্টিসের ব্যাপারে, তো এখন টোটাল 3 জন অ্যারেস্টেড আছে এই কেসে, এবং আমরা সুপ্রিম কোর্ট সব থেকে হায়েস্ট যে কোর্ট সেই ব্যাপার দেখছে, সব থেকে হায়েস্ট যে ইনভেস্টিগেটিং এজেন্সি দেখছে। এবার আমাদের ওদের উপরে একটু ভরসা রাখতে হবে। আমি একবার চলে যাব, আজকে আক্তার বনাম আক্তার হবে, কারণ কাজী মাসুম আক্তার, অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছেন আক্তার আলী। আপনি যেরকম একটা সময় বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছিলেন, শিক্ষা ব্যবস্থা নিয়েও উনিও চিঠি দিয়েছিলেন বিভিন্ন সময়। আমি শুধু একটা কথা বলবো, আমরা যে আক্তার আলীকে এই একটা সিস্টেমের বিরুদ্ধে, অনেকটা কাফকার ওই নায়কের মতো সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে দেখেছি, কোথাও কি আপনি একমত জুনিয়র ডাক্তারদের ব্যাপারে উনার যা মত? দেখুন, তিলোত্তমার ঘটনা ঘটাতে ওনার যে বক্তব্য, ওনার যে দুঃখ, ওনার উপর যে অপারেশন, সাপ্রেশন, ডিপ্রেশন চলেছে, আলোকিত হয়েছে, ওনাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিলোত্তমার বিষয়টা না ঘটলে এইটা ধামাচাপাই থাকতো। কাজী মাসুম আক্তার, মিস্টার আক্তার, একটা আক্তার বসেছে, শিক্ষায় দুর্নীতি পাপের নিয়ে আমরা একটার পর একটা চিঠি রাজ্যপাল থেকে, মুখ্যমন্ত্রী থেকে, শিক্ষা দপ্তর থেকে, শিক্ষামন্ত্রী থেকে, প্রত্যেকটা শিক্ষা মানে উইংকে দেওয়া আছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ, তাদের প্রমোশন হয়েছে আর আমাকে ট্রান্সফার করা হয়েছে। আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। ট্রান্সফার তো আমাকেও দুবার করা হয়েছে, শুধু ট্রান্সফার না, আমার তো সার্ভিস ব্রেক করে দেওয়া হয়েছে, আমি তো পেনশন পাবো না, এখনো আমার কিছু টাকা বাকি আছে, আমার লিভ রেগুলারাইজেশন হয়নি, সিনিয়রিটি এত বছর আমি চাকরি করে সিনিয়রিটি লুজ করলাম। যারা এখন গণ আন্দোলনের জন্য রাস্তায় নেমেছে তাদের কাছে আমার একটা বিনতি, একটা আবেদন, সত্যি যদি আন্দোলন করতে পারেন, আন্দোলন যদি সঠিক দিশায় যায়, এই মিস্টার আক্তার বা মিস্টার আক্তার, এইরকম অজস্র আক্তার ঘুরে বেড়াচ্ছে যারা আলোচিত হয়নি, তাদের এই অন্যায়গুলো খোঁজ খবর নিয়ে সেইগুলো ন্যায় দেওয়ার জন্য লড়াই করুন, তবে সমাজ বাঁচবে। আমি মূল জায়গায় যাচ্ছি, আমি এখন বলিনি দাদা, মূল জায়গায় যাচ্ছি। আজকে শিয়ালদা আদালত বলেছে গণধর্ষণের প্রমাণ আমরা পাইনি, শিয়ালদা আদালত আজ খবর। আচ্ছা, যারা আন্দোলন করছে, প্রথমত জুনিয়র ডাক্তারদের কথা বলছি, আরজি করে শিয়ালদা কোর্টে ইনভেস্টিগেটিং তারা বলেছে গণধর্ষণের কি প্রমাণ তারা পাইনি, আমি যা দেখছিলাম আর কি, যদি ভুল তথ্য না হয়ে থাকে। আরজি করে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের একটা অংশ, তারা সন্দীপ ঘোষের সাথে দুর্বৃত্তায়নে, পাপে, চুরিতে, অন্যায়তে, লুটপাটে যুক্ত ছিল। ওরা এই অপরাধে যুক্ত কিনা তার তদন্ত হওয়া দরকার। আমি পরিষ্কার করে একটা কথা বলি, যে ওই তালা থানার ওসিকে ধরা হয়েছে, তিনি নিচের তলার লোক, তাকে গ্রেপ্তার করা যায়। তালা থানার ওসি কার নির্দেশে করেছে, ফরেন্সিক অফিসার কার নির্দেশে করেছে, দিয়াল বেগা কার নির্দেশে হয়েছে, অ্যাসিস্ট্যান্ট সুপার, উনি যেমন অ্যাডিশনাল সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছিল এটা আত্মহত্যা কে করতে বলেছিল, এবং এই যে সুপার তার যে আমাদের যে এই যে কমিশনার এনার কি ভূমিকা ছিল, স্বাস্থ্য সচিবদের কি ভূমিকা ছিল, তাহলে এদের শুধু ট্রান্সফারটাই শাস্তি আর টানা ওসির গ্রেপ্তারটা শাস্তি, তাহলে এদের শাস্তি অন্য না। আমি বলি শুধু একটা কথা, আমি জুনিয়র ডাক্তার যারা আনন্দ পাচ্ছে তাদের জন্য বলছি, এই বিনীত গোয়েলকে বিনীত হতে দেখেছি আমি, তার বিরুদ্ধে অন্যায় পাপের পূর্ব রিপোর্ট তেমন জানা নেই, কিন্তু মাননীয়া যাকে এখন পুলিশ কমিশনার করেছেন সেই নাম হচ্ছে মনোজ ভার্মা, তার বিরুদ্ধে বাম আমলে বলা হয়েছিল ইনি হচ্ছেন সিপিএম এর দালাল খুনি। তাহলে সিপিএম এর দালাল খুনি এখন
কমিশনার অফ পুলিশ, জুনিয়র ডাক্তার বাবুরা আপনারা কি ঢোল বাজাবেন? এটা কি দুর্বৃত্তায়ন বন্ধ হলো? উত্তর দেবেন কি? এটা এই পদত্যাগ কি করে আপনাদের পাখির চোখ হলো? অপরাধীদের শাস্তি তো পাখির চোখ হবে। শাস্তিটা শুধুমাত্র ওই ধর্ষণে আর খুনে যুক্ত তিলোত্তমার কে বলেছে আপনাদের? এতগুলো জনগণ যে রাস্তায় নেমেছে শুধু এই পাপ বন্ধ করতে না, সমাজে যত পাপ অন্যায় এতদিন ধরে সংগঠিত হয়েছে তার জন্য সম্মিলিত প্রতিবাদের নাম হচ্ছে এই গণ আন্দোলন। আমি একটা কথা বলি, গণ একটু বলি দেখলেই, এই গণ আন্দোলনের মধ্যেও অনেক পাপাচার, অনেক নোংরামি নষ্টামি রয়ে গেছে। যেমন উদাহরণ আপনি খোর্ধা দেখেছেন, খোর্ধায় যারা উই ওয়ান্ট জাস্টিস বলেছিল এমন দুটি ছেলে একটি মেয়েকে ওর মধ্যে রেপ করেছে, গণধর্ষণ করেছে। খবর মিথ্যে সত্য যাই না, তদন্তে মনে বলি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা স্বপ্নদীপকে হত্যা করেছে অপরাধীরা, যাদের বিরুদ্ধে অভিযোগ বিশ্ববিদ্যালয় জেনেছে, তারা তিলোত্তমার জন্য যাদবপুর অঞ্চলে আন্দোলন নেতৃত্ব দিচ্ছে। ফলে আন্দোলন করলে আন্দোলন হয় না। বাসু ডাক্তারা যখন শত শত লড়াই করছিল, এরা কোথায় ছিল? এই সেলিব্রিটিগুলো তো ডাটি, এই সেলিব্রিটির বড় অংশ সেই ডাটিদের কথা এখন শোনা হচ্ছে নাকি? তাদের চকচকে একটা কথা বলতে অনেক ভালো আছে, অনেক ত্যাগী লোক দুঃখ পাচ্ছে। সত্যি করে কিছু লোক অন্যায় বিরুদ্ধে আমি লড়েছি আমার 18 মাস, কিন্তু আমি খুব গর্বিত হিসাবে বলছি আমার অনেক ক্ষতি হয়েছে কিন্তু জাস্টিস হয়েছে। 4 জন জেলে আছে এবং 4 জনকেই কারাপশন কেসে তোলা হয়েছিল। প্রথমে যখন আফসার আলী খান, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং ডক্টর সন্দীপ ঘোষকে, এখন ডক্টর সন্দীপ ঘোষকে এই মার্ডার কেস অ্যান্ড রেপ কেসে তোলা হয়েছে। তো আমি কন্টিনিউয়াস, কিন্তু আমার অনেক আমি সাফার করেছি, আমার অনেক ক্ষতি হয়েছে, মানে এমন ক্ষতি হয়েছে, কিন্তু আমি মানে না ডিসহার্টেন হয়নি। আমি কন্টিনিউয়াস আমার লড়াইটা লড়িয়ে গেছি। আমি এখান থেকে আরম্ভ করে প্রেসিডেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেউ আমি চিঠি দিয়েছি, আমি হিউম্যান রাইট কমিশনকেও দিয়েছি, কিন্তু আমি বিশ্বাস করলাম কি এটা সত্যর জয়। আমি যে আজকে জিতলাম, বা যেটা এখনো পুরোটা জিত হয়নি, কিন্তু এটা আমি সত্যর লড়াই লড়েছি বলে অবশ্যই মানে অবশ্যই এটা শুনে তিলোত্তমার ভূমিকা ছিল। তিলোত্তমা যদি না এই সুখ হয়তো আপনি পেতেন না। আইন আইনের মতো চলছে। শিক্ষা দপ্তর এখন জেলে, মানে শিক্ষা দপ্তরে যে মাথা যারা, কল্যাণময় গাঙ্গুলি, সুবীরেশ ভট্টাচার্য, পার্থ চ্যাটার্জি সবাই জেলে। কাল বেরোবে, পরশু বেরোবে, কখন বেরোবে ইম্পর্টেন্ট নয়, জেলে তো থেকে গেছে। স্বাস্থ্য দপ্তর আস্তে আস্তে জেলে ঢুকে গেছে, মানিকবাবু বেরিয়ে গেছে, অনুমোদন মেয়ে বেরিয়ে গেছে। এবার ব্যাপারটা হলো স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তরে তো সবাই জেলে নেই, কিন্তু মোড়লগুলো সব জেলে ঢুকে আছে। এবার দেখা দরকার যে চোর তো ধরা পড়েছে, জেলে ঢুকেছে, সেরকম স্বাস্থ্য দপ্তরেও চোর ধরা পড়বে, জেলে ঢুকবে। তো আইনটা আইনের মতন চলবে, আর আইনে যখন আমি খুব দ্রুত চলে যাব সবার কাছে, কারণ আমি আপনি কি মনে করেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেভাবে সত্যের পক্ষে ডাক দিচ্ছে, বস্তা পচা শাসক আর বিরোধী রাজনৈতিক বিভিন্ন পন্থাকে দূরে সরিয়ে রেখে রাত দখল থেকে মহালয়ার ভোট দখল হবে কি হবে না সেদিকে তো আমাদের চোখ থাকবে, মনে হচ্ছে এই আন্দোলন চলবে সাধারণ মানুষ। দেখুন এই আন্দোলনের এটা বহির্প্রকাশ, মনের ভেতরে আমি আপনি যারা যারা সাধারণ মানুষের, যারা হয়তো ভোট ছাড়া অন্য কোনো অস্ত্র প্রয়োগ করতে পারে না, তাদের কাছে মিডিয়া নেই, তাদের কাছে পুলিশ নেই, তাদের কাছে উকিল নেই, তাদের কাছে শাসন ক্ষমতা নেই, তাদের কাছে একটা জিনিস আছে ভোট, সেটাও তারা অর্ধেক সময় দিতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই আন্দোলনটা কিন্তু তাদের মনে এত দিন ধরে প্রতিনিয়ত চলছিল। একটা তিলোত্তমা, আজকে একটা অভয়া, সেটা একটা ক্যাটালিস্ট হিসেবে, একটা ট্রিগার হিসেবে কাজ করেছে, যার জন্য আজকে এই আন্দোলনটা, মনে মনে থাকা আন্দোলনটা রাস্তায় এসে গেছে, রাতে এসে যাচ্ছে, আগামীতে ভোরেও আসবে, কালকে দেখবেন নবান্নতেও আসবে, চালু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। রাত দখল করে ভোট দখল করে হবে না, পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাস বলে বুথ দখলই এখানে শেষ কথা গণতন্ত্রের। শুনলেন তো? মনে রাখবেন দিল্লিতে একটা সরকার চলছে, সেই সরকারের আন্দোলন, সেই সরকারটা যে আন্দোলনে উঠে এসছে তারাও ছিল কোনো রকম রাজনীতির মধ্যে নয়, কিন্তু সর্ষের মধ্যে ভূত লুকিয়ে নেই তো। ঠিক এখন মুশকিল হচ্ছে একটা সন্ধিক্ষণের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, যেই সন্ধিক্ষণটা এই ভোটে বিভিন্ন অনুপাত, বিভিন্ন অঙ্ক, বিভিন্ন সমীকরণের মধ্য দিয়ে যায়, কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু বোধহয় এবার শুধুমাত্র কারোর মুখাপেক্ষী হয়ে থাকবে না, এবার বোধহয় পথে নামবে। মনে রাখবেন, নির্যাতিতা তিলোত্তমা বলুন, অভয়া বলুন, যাই বলুন, তার কিন্তু চোখের জল বেরোয়নি,
বেরিয়েছিল লাল রক্ত। সুতরাং সে কি হয়ে উঠবে এই সিস্টেমের প্রথম শহীদ? জানি না, সময় বলবে। আমি অসংখ্য ধন্যবাদ দেব প্রত্যেক বক্তাকে, কৃষাণু, কাজী মাসুম আক্তার, আক্তার আলী এবং ঋষিরাজকে। বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতুব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।